আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম পেছন থেকে কে ডাকে। এক ভয়ঙ্কর রাতের গল্প। রাত প্রায় 11টা। শহরের শেষ বাসটা মিস করেছিল রিয়াদ, তাই বাধ্য হয়ে তাকে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছিল। রাস্তা প্রায় ফাঁকা, চারিদিকে শুধু কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস। রাস্তার দুই পাশে পুরনো গাছ, স্টিলের লাইটের আলোও ঠিকমতো জ্বলছে না। টুপ 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 গাছের পাতা থেকে পানি পড়ার শব্দ। রিয়াদ দ্রুত হাঁটছিল, কারণ এই রাস্তা নিয়ে একটা কথা সবাই বলতো, রাতের পর কেউ যদি তোমার নাম ধরে ডাকে পিছনে তাকাবে না। সে এসব বিশ্বাস করতো না, কিন্তু সেদিন সব বদলে গেল। প্রথম ডাক। রিয়াদ যখন পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে খুব আস্তে আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, রিয়াদ। সে থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। হয়তো ভুল শুনেছে। সে আবার হাঁটতে শুরু করলো। তারপর আবার রিয়াদ দাঁড়াও। এইবার গলাটা একদম পরিষ্কার, একটা মেয়ের কণ্ঠ, ঠান্ডা ফিসফিসে। রিয়াদের বুক ধরফর করে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকাতে যাচ্ছিল। ঠিক তখনই তার দাদুর বলা কথা মনে পড়ল, রাতে যদি কেউ পিছন থেকে ডাকে কখনো সাড়া দিবে না। রিয়াদ দ্রুত হাঁটা শুরু করলো, পায়ের শব্দ। হঠাৎ সে বুঝতে পারল তার পিছনে কেউ হাঁটছে। টাপ টাপ করে শব্দ হচ্ছে, ভেজা রাস্তায় খালি পায়ের শব্দ। রিয়াদ যত দ্রুত হাঁটে, পেছনে শব্দও তত দ্রুত হয়। টপ টাপ টপ টাপ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে সাহস করে মোবাইল বের করলো, ফ্ল্যাশ অন করে পিছনের আলো ফেলল। কেউ নেই, কিন্তু রাস্তার ওপর ভেজা পায়ের ছাপ আছে, তাজা। আর সেই ছাপগুলো ঠিক তার পিছনেই থেমে আছে। অদ্ভুত মহিলা। রাস্তার সামনে একটা পুরনো বাস স্ট্যান্ড। সেখানে একজন মহিলা দাঁড়িয়ে, সাদা কাপড়, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। রিয়াদ একটু অস্থির স্বস্তি পেল। কমপক্ষে একজন মানুষ তো আছে। সে কাছে গিয়ে বলল, আপা, এখানে কি কেউ গেছে? মহিলা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। রিয়াদের বুক জমে গেল। মহিলার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। তার ঠোঁট আস্তে নড়ল। তুমি পিছনে তাকিও না। তুমি পিছনে তাকাওনি কেন? হঠাৎ তার পাশে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রিয়াদ দৌড় দিল। সে প্রাণপণে দৌড়াচ্ছে। পেছনে সেই খালি পায়ের শব্দ, আরো দ্রুত, আরো কাছে। হঠাৎ কেউ তার কানের কাছে ফিসফিস করে বলল, এখনো তাকাবে না? রিয়াদ চিৎকার করে সামনে তাকিয়ে দৌড়াতে লাগলো। তারপর সে বুঝলো রাস্তা শেষ হচ্ছে না। সে একই জায়গায় ঢুকছে, একই ল্যাম্পপোস্ট, একই গাছ, একই বাস স্ট্যান্ড। আর সেই মহিলা এখনও সেখানে দাঁড়িয়ে। এইবার তার মাথা উল্টাই দিকে ঘোরানো, পুরো 180 ডিগ্রি। তবুও সে রিয়াদের দিকেই তাকিয়ে আছে। ফোন কল। হঠাৎ রিয়াদের ফোনে বেজে উঠল। মা। তার মা ফোন দিল। কাপা হাতে ফোন ধরে সে, হ্যালো মা। ওপাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব ধীরে একটা গলা বলল, পেছনে তাকাও। কল কেটে গেল। রিয়াদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওটা তার মায়ের গলা ছিল না। শেষ মোড়। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার শেষ মাথায় পৌঁছালো। সেখানে একটা ছোট সেতু,
সেতুর নিচে কালো পানি। হঠাৎ সব শব্দ বন্ধ, নিঃশব্দ। তারপর একটা ঠান্ডা হাত ধীরে ধীরে তার কাঁধে পড়ল। রিয়াদের শরীর অসাড় হয়ে গেল। পেছন থেকে সেই ফিসফিস কণ্ঠ, এতক্ষণে তোমাকে পেলাম। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছিল যদি এখন পিছনে তাকায় সে আর বাঁচবে না। কিন্তু ঠিক তখনই তার কানের পাশে খুব আস্তে আস্তে একটা কান্নার শব্দ এলো। একটা ছোট বাচ্চার কণ্ঠ, ভাইয়া আমাকে দেখো। রিয়াদের মন ভেঙে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। ধীরে ধীরে পিছনে তাকালো। সে যা দেখল, পরদিন সকালে মানুষ সেতুর পাশে রিয়াদের মোবাইল খুঁজে পায়। মোবাইলের ভিডিও অন ছিল। ভিডিওতে দেখা যায় রিয়াদ ধীরে ধীরে পিছনে তাকাচ্ছে। তারপর তার মুখ ভয়ে বিকৃষ্ট হয়ে যায়। সে চিৎকার করে ওঠে। ক্যামেরাটা মাটিতে পড়ে যায়। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে দেখা যায় একটা লম্বা কালো অদ্ভুত তার চেহারা। তার হাত পা অস্বাভাবিক লম্বা। মুখে কোনো চামড়া নেই, শুধু দাঁত, অসংখ্য দাঁত। আর তার কাঁধের ওপর বসে আছে চোখহীন একটা ছোট বাচ্চা। ভিডিও শেষ হওয়ার আগে সেই জিনিসটা ক্যামেরার খুব কাছে এসে ফিসফিস করে বলে, এখন তুমিও আমাদের সাথে হাঁটবে। আজও সেই রাস্তার রাতে ফাঁকা থাকে। লোকজন বলে গভীর রাতে যদি কেউ একা হাঁটে তাহলে পিছন থেকে একটা গলা ডাকে, প্রথম আস্তে, তারপর কাছে। আর যদি কেউ ভুল করে পিছনে তাকায়, পরের রাত থেকে সেই মানুষটাকেও দেখা যায় না রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে, মাথা নিচু করে অন্ধকারে, আর নতুন কাউকে ডাকতে, এই পিছনে তাকাও। গল্পের নাম পেছন ফিরে কে ডাকে, পার্ট 2। সেতুর নিচে যা ছিল রিয়াদের ঘটনার পর পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ভিডিওটা দেখছিল, কিন্তু ভিডিও শেষ কয়েক সেকেন্ড দেখার পর একজন পুলিশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরেকজন শুধু একটা কথা বলছিল, ওটার মুখে এত দাঁত কেন? এরপর ভিডিওটা হঠাৎ গায়েব হয়ে যায়। কেউ খুঁজে পায় না। শুধু একজন মানুষ বিষয়টা নিয়ে চুপ থাকেনি, রিয়াদের ছোট ভাই নাবিল। সে বিশ্বাস করত রিয়াদ শুধু নিখোঁজ হয়নি, কিছু একটা তাকে নিয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রিয়াদ মারা যাওয়ার আগে রাতে নাবিল একটা ভয়েস মেসেজ পেয়েছিল। মেসেজে শুধু শোনা যায় ঠাপ ঠাপ ঠপ ভেজা পায়ের শব্দ। তারপর খুব আস্তে একটা গলা, নাবিল এবার তোর পালা। পুরনো ডায়েরি। নাবিল ভয়ে কাঁপতে কাঁপতে রিয়াদের রুমে ঢোকে। রুমটা এখনও আগের মতোই আছে, কিন্তু অদ্ভুত একটা গন্ধ, ভেজা মাটির মতো, দেয়ালে আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দেয়াল খামচে ধরেছিল। হঠাৎ তার চোখ পড়ল বিছানার নিচে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা রিয়াদের না, অনেক পুরনো। পাতাগুলো হলদে। প্রথম পাতায় লেখা, যদি এটা পড়ো তাহলে ও তোমাকে দেখে ফেলবে। নাবিলের হাত ঠান্ডা হয়ে গেল। সে পড়তে শুরু করলো। 1983 সাল। এই রাস্তার নিচে আগে একটা নদী ছিল। এক রাতে একটা বাস সেতু থেকে পড়ে যায়। সব যাত্রী মারা যায়, কিন্তু একটা বাচ্চা লাশ কখনো পাওয়া যায়নি। তারপর থেকেই রাত হলে মানুষ নিজের নাম শুনতে পায়। নাবিল দ্রুত পাতা উল্টালো। শেষ পাতায় কাপা হাতে লেখা, ও কাউকে মারে না, ও শুধু ডাকে। আর তুমি যদি পেছনে তাকাও ও তোমার মুখ নিয়ে নেয়। ঠিক তখনই টুপ
ডায়েরির ওপর পানি পড়ল। নাবিল ধীরে ধীরে ওপরে তাকালো। ছাদের কোনায় কেউ বসে আছে, লম্বা হাত পা, কালো শরীর, উল্টা হয়ে ঝুলছে। আর তার চোখ নেই, শুধু দাঁত, অসংখ্য দাঁত। প্রথম দেখা, জিনিসটা ধীরে ধীরে হাসছে, কসকস কসকস, হাড় ভাঙার মতো শব্দ। তারপর সেটা ফিসফিস করে বলল, রিয়াদ এখন আমাদের সাথে হাঁটে। নাবিল চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। পেছনে আবার সেই শব্দ, ঠপ ঠপ ঠপ। এবার শব্দটা ছাদ থেকে আসছে। মনে হচ্ছিল জিনিসটা 4 হাত পায়ে হাঁটছে। নাবিল সাহস করে পিছনে তাকালো না। সে চোখ বন্ধ করে দরজা ধাক্কা মারতে লাগলো। হঠাৎ সব চুপ, নিঃশব্দ। দরজা আস্তে খুলে গেল। নাবিল দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে সে জমে গেল। কারণ পুরো রাস্তা ফাঁকা, সব বাড়ির লাইট বন্ধ, পুরো এলাকা অন্ধকার, যেন পৃথিবীতে আর কেউ নেই। রাত 3:33। হঠাৎ দূরের মসজিদে ঘড়িতে সময় ভেসে ওঠে, 3:33 AM। ঠিক তখনই রাস্তার শেষ মাথায় একটা মানুষ দেখা গেল, মাথা নিচু, ভেজা কাপড়। নাবিল কাঁপতে কাঁপতে সামনে এগোলো। মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। নাবিলের বুক থেমে গেল। ওটা রিয়াদ, কিন্তু তার চোখ পুরো কালো, মুখ অস্বাভাবিক বড় হয়ে গেছে, আর ঠোঁটের ভেতর থেকে সরাসরি দাঁত বেরিয়ে হয়ে আছে। রিয়াদ ধীরে ধীরে হাসল, তারপর বলল, ও ক্ষুধার্ত। হঠাৎ রিয়াদের শরীর কাঁপতে শুরু করলো। তার পিঠের হাড় ফেটে গেল, কসকস করে চামড়া ছিঁড়ে ভেতর থেকে বেরিয়ে এলো সেই লম্বা কালো জিনিসটা, এইবার আগের চেয়েও বড়। ল্যাম্পোস্ট ছুঁয়ে গেছে, আর তার কাঁধে বসে আছে শৌখিন সেই বাচ্চাটা ধীরে ধীরে নাবিলের দিকে হাত বাড়ালো। তারপর কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলো। শেষ লাইন। পরদিন সকালে এলাকাবাসী শুধু একটা জিনিস খুঁজে পায়, রাস্তার মাঝখানে পড়ে থাকা নাবিলের ফোনে শেষ অডিও রেকর্ডিং চালু ছিল। সেখানে শুধু শোনা যায় ঠপ ঠপ ঠপ। তারপর নাবিলের কাঁপা গলা, না না, আমি পিছনে তাকাবো না। তারপর হঠাৎ সে চিৎকার করে ওঠে, আর একসাথে অনেকগুলো গলা ফিস ফিস করে বলে, এখন তুমিও আমাদের সাথে হাঁটবে। গল্পের নাম পিছন ফিরে কে ডাকে, পার্ট 3। সেতুর নিচে সেটা শুধু শুনতেই পছন্দ করে। আরও ভয়ঙ্কর সংরক্ষণ। রাত 3:33। এই সময়টাকে গ্রামের মানুষ এখনও আর সময় বলে না, ওরা বলে ওর খোলা সময়। যে সময় কেউ একা থাকলে তার নাম আর তার থাকে না। আরিফের হারিয়ে যাওয়ার আলো। আরিফ যখন সেতুর নিচে দাঁড়ালো, তার ফোনের আলো হঠাৎ নিভে গেল। কিন্তু অন্ধকার যেন পুরোপুরি অন্ধকার না, কারণ সে স্পষ্ট দেখতে পাচ্ছিল পানির ভেতর কিছু নড়ছে, ধীরে, খুব ধীরে, যেন কেউ শ্বাস নিচ্ছে। কিন্তু পানির ভেতর থেকে ঠপ 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 শব্দটা এবার শুধু পেছন থেকে না, চারপাশ থেকে আসছে। কথা বলে না এমন ছাড়া আরিফ পেছনে তাকাতে চাইল না, কিন্তু তার চোখের কোণ দিয়ে সে দেখতে পেল তার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো না, তার হাত খুব লম্বা, আর আঙুলগুলো ভাঙা বাঁশের মতো বেঁকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল, ছায়ার মাথাটা ধীরে ধীরে তার কাঁধের দিকে ঝুঁকে আসছিল, যেন ফিসফিস করে চাই। আরিফ কাপা গলায় বলল, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু একটা শব্দ, কস কস কস, যেন দাঁত ঘষছে কেউ অন্ধকার ভেতর। নাম ভুলে যাওয়ার শুরু।
হঠাৎ আরিফের ফোন আবার চালু হয়। স্ক্রিনে একটা কল আসে আনকমন নাম্বারে। সে কল ধরতেই একটা গলা বলে ওঠে, আরিফ, তুমি কি আমার নাম মনে করতে পারো? আরিফ থমকে যায়। তার মাথা হঠাৎ ভারী হয়ে যায়। মনে হতে থাকে তার নিজের নামটাও যেন হারিয়ে যাচ্ছে। সেতুর নিচের সত্য। পানির ভেতর থেকে এবার একটা মুখ উঠে আসে। না, মুখ না, মুখের মতো কিছু, কিন্তু চোখ নেই, শুধু দাঁত, অনেক দাঁত, একটার ওপর আর একটা সাজানো। আর সেই মুখটা ধীরে ধীরে বলে, আমি আগে নদী ছিলাম, তারপর আমি হয়ে গেলাম পড়ে যাওয়া শব্দ, তারপর আমি হয়ে গেলাম যারা পিছনে তাকায় তাদের শেষ দৃষ্টি। টোকা আবার শুরু, ঠপ ঠপ ঠপ। এবার শব্দটা সেতুর ওপর থেকে আসছে। আরিফ ধীরে ধীরে ওপরে তাকায়, কিন্তু তাকানোর আগেই বুঝে যায় সে দেরি করে ফেলেছে। কারণ কিছু একটা তার ঠিক মাথার ওপরে দাঁড়িয়ে আছে। ঠান্ডা ঠান্ডা শ্বাস, ভেজা চুল, আর নরম একটা ফিসফিসানি। তুমি তাকালে কেন? শেষ মুহূর্ত। আরিফ চিৎকার করার আগেই সব অন্ধকার হয়ে যায়। শুধু তার ফোনটা নিচে পড়ে যায়। শেষ অটো রেকর্ডিং চালু হয়। ঠপ ঠপ ঠপ। তারপর আরিফের কাঁপা কণ্ঠ, না, আমি তাকাইনি। একটা লম্বা নিঃশ্বাস, তারপর একসাথে অনেকগুলো গলা, মিথ্যা বললে আরও ভালো লাগে। শেষ কথা। পরের দিন সকালে সেতুর নিচে শুধু পাওয়া যায় একটা নতুন জিনিস, ভেজা কাঁধা, আর তার ভেতরে চাপা একটা শব্দ, যেন কেউ খুব আস্তে আস্তে বলছে, এবার তোমার পালা। গল্পের নাম পিছন ফিরে কে ডাকে, পার্ট 4। যে শব্দ একবার শোনা যায় সেটা আর কখনো শেষ হয় না। সেতুর নিচে ঘটনাটা এবার আর শুধু গুজব থাকলো না, কারণ এবার শব্দটা ছড়িয়ে পড়লো পুরো গ্রামে। গ্রামের রাত বদলে যায়। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলো। রাতে কারো ঘুম ভাঙলে সে আর নিজের ঘরে একা থাকতো না, কারণ জানালাটার পাশে কেউ না কেউ দাঁড়িয়ে থাকতো চুপচাপ, শুধু তাকিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা দরজা খুললে কেউ থাকতো না, কিন্তু ভেতরে একটা ভেজা পায়ের ছাপ থেকে যেত। ঠপ ঠপ ঠপ। নতুন ভয়, নতুন ভুল। গ্রামের স্কুলের একজন শিক্ষক, নাম সোহেল। তিনি এসব বিশ্বাস করতেন না। তিনি বলছিলেন এগুলো সব কুসংস্কার। কিন্তু সেই রাতেই তিনি ভুলটা বুঝলেন। রাত 3:33। তার ঘরের ফ্যান হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘর ঠান্ডা হয়ে যায়, অস্বাভাবিক ঠান্ডা। তার ঘড়ির কাঁটা থেমে যায়। আর ঠিক তখনই ঠাপ ঠাপ ঠাপ। ফ্যানের ওপর লেখা নাম, সোহেল, লাইট জ্বালাও। তার টেবিলের ওপর একটা কাগজ পড়ে আছে। সেই কাগজটা সকালে ছিল না। কাগজে শুধু লেখা, তুমি পড়াচ্ছ, কিন্তু তুমি কিছুই শেখোনি। হঠাৎ কাগজটা ভিজে যেতে শুরু করে, যেন ওপরে কোথাও পানি পড়ছে, কিন্তু ছাদ শুকনো। ছায়াটা এবার কাছে আসে। সোহেল দরজা খুলতে যান, কিন্তু দরজার সামনে কেউ নেই, শুধু একটা জিনিস, তার নিজের ছায়া। কিন্তু ছায়াটা তার দিকে তাকাচ্ছে না, ছায়াটা পেছনের দিকে তাকিয়ে আছে। সোহেল ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়ায়, কিন্তু ঘুরে দাঁড়ানোর আগেই তার কানে একটা ফিসফিসানি আসে, তুমি কি এখনও ভাবো এটা গল্প? সত্যের ভাঙন। ঘোড়াটা কাঁপতে শুরু করে। বইগুলো মেঝেতে পড়ে যায়। আয়নায় সোহেলের নিজের প্রতিছবি দেখে, কিন্তু সেখানে সে একা না। তার পেছনে দাঁড়িয়ে আছে লম্বা ভেজা কালো কিছু, আর তার মুখে অসংখ্য দাঁত। আয়নার ভেতর থেকে সেই জিনিসটা ধীরে ধীরে বলে,
আমাকে যারা অস্বীকার করে আমি তাদের আগে ডাকি, তারপর আমি তাদের নাম ভুলিয়ে দিই। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, সোহেল দৌড়াতে চায় কিন্তু তার পা নড়ে না। মনে হয় মেঝে তার পা ধরে রেখেছে। ঠপ ঠপ ঠপ। এবার শব্দটা তার নিজের বুকের ভেতর থেকে আসছে। হঠাৎ সব নিস্তব্ধ। তার ফোন নিজে নিজে অন হয়। একটা নতুন অডিও রেকর্ডিং শুরু হয়। সেখানে তার নিজের কণ্ঠ, কিন্তু সে কখনো ওটা বলে নাই। আমি শুনছি, আমি পিছনে তাকিয়ে আছি। শেষ দৃশ্য। পরদিন সকালে স্কুল বন্ধ পাওয়া যায়। বেঞ্চের ওপর শুধু একটা জিনিস থাকে, একটা চশমা, আর দেয়ালের বড় করে লেখা, যে শোনে সে দেখে না, যে দেখে সে থাকে না। আর সেতুর নিচে পানির ভেতর থেকে এবার একটা নতুন শব্দ ওঠে, ঠাপ ঠপ ঠাপ, আর একটি ফিসফিসানি। এবার গল্পটা শেষ না, শুরু হলো। গল্পের নাম পিছন ফিরে কে ডাকে, পার্ট 5। যারা নাম শুনে সাড়া দেয় তারা আর মানুষ থাকে না। গ্রামের মানুষ এবার রাতে দরজা বন্ধ করে ঘুমাতো না, কারণ তারা জানতো দরজাটা কোনো কাজে আসে না। সেতুর নিচে নতুন শব্দ। সোহেল নিখোঁজ হওয়ার তিন রাত পর গ্রামের কয়েকজন যুবক ঠিক করলো আজ তারা সেতুর নিচে গিয়ে সত্যিটা দেখবে। তাদের হাতে টর্চ, ক্যামেরা অন, লাইভ চলছিল। প্রথমে কিছুই ছিল না, শুধু কালো পানি আর ঠাপ ঠাপ ঠাপ। হঠাৎ তাদের একজন বলে ওঠে, দাঁড়া, পানির নিচে কিছু নড়ছে। টর্চের আলো পানিতে পড়তেই দেখা গেল পানির নিচে অসংখ্য মুখ। সবাই চোখ খুলে তাকিয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই মুখগুলোর মধ্যে একজন ছিল সোহেল। লাইভ বন্ধ হওয়ার আগে ক্যামেরাটা কাঁপতে শুরু করে। স্ক্রিনে শুধু স্ট্যাটিক্স। তারপর শোনা যায়, পেছনে কে দাঁড়িয়ে আছে। ছেলেটা ধীরে ধীরে ঘুরে তাকায়, আর লাইভ বন্ধ হঠাৎ হয়ে যায়। পরের দিন সকালে শুধু একটা ফোন পাওয়া যায়। ফোনের ভিডিওতে শেষ ফ্রেমে দেখা যায় সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে, পানির ভেতরে গলা পর্যন্ত ডুবে। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো ছায়া। তার মুখ নেই, শুধু দাঁত। গ্রামের শিশুরা বদলে যায়। এরপর থেকেই গ্রামের বাচ্চারা অদ্ভুত আচরণ শুরু করে। তারা মাঝরাতে ঘুম থেকে উঠে দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করতো, ও এসেছে, ও নাম জানে, ও বলেছে পিছনে তাকাতে না। এক মা তার ছেলেকে জিজ্ঞেস করেছিল, কে এসেছে? ছেলেটা ধীরে ধীরে মায়ের দিকে তাকায়, কিন্তু ওর চোখ পুরো কালো। তারপর সে হাসে আর বলে, তুমি দরজা বন্ধ করেছো কেন? ও তো ইতিমধ্যে ঘরে আছে। আয়নার ভেতরের মানুষ। সেই রাতেই গ্রামের এক বাড়িতে বাথরুমের আয়নার অদ্ভুত কিছু দেখা যায়। আয়নার নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, বরং দেখা যাচ্ছিল একটা ভেজা করিডোর। করিডোরের শেষে দাঁড়িয়েছিল কেউ একজন, লম্বা, কালো, মাথা নিচু। হঠাৎ সে মাথা তোলে আর আয়নার ওপাশ থেকে বলে, আমি এখন আর সেতুর নিচে নেই। তারপর আয়নার ভেতর জিনিসটা ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করে, ঠপ ঠপ ঠপ। আর বাস্তবের মাঝেও ভিজে যেতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার, পরদিন গ্রামে মসজিদে ইমাম পুরনো এক ডায়েরি খুঁজে পান। ডায়েরিটা 1971 সালের। সেখানে লেখা ছিল, এই গ্রামের নিচে কিছু ঘুমিয়ে আছে। ও শব্দ দিয়ে মানুষ ডাকে, প্রথমে নাম ধরে, তারপর স্মৃতি কেড়ে নেয়, শেষে মানুষটাকে পানির নিচে দাঁড় করিয়ে রাখে জীবিত অবস্থায়। শেষ পাতায় কাপা হাতে একটা লাইন লেখা, যদি কখনো ঠক 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 শব্দ পাও, কখনো পিছনে তাকাবে না। সেই দৃশ্য, সেই রাত পুরো গ্রাম হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
চারিদিকে অন্ধকার। তারপর একসাথে সব বাড়ির দরজা শব্দ করতে শুরু করে, ঠক ঠক ঠক। মানুষ দরজাটা খুলতে সাহস পায় না, কিন্তু একটা ছোট মেয়ে দরজা খুলে ফেলে। তার মা চিৎকার করে ওঠে, না! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দরজাটা বাইরে কেউ ছিল না, শুধু ভেজা পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকতে থাকে, আর শেষ পায়ের ছাপটা গিয়ে থামে মেয়েটার ঠিক পেছনে। মেয়েটা ধীরে ধীরে হাসে, তারপর ফিসফিস করে বলো, ও বলেছে এবার সবাইকে নিয়ে যাবে। গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। পার্ট 6 শুনতে চাইলে সবাই কমেন্ট করে 6 লিখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।